বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ে পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এই সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ CMG'র যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। চীনের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রভাব পড়ছে কর্মবাজারেও। বাড়ছে চীনা ভাষা জ্ঞান সম্পন্ন দক্ষ জনবলের চাহিদা। এই বাস্তবতায় ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। আর চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষা অন্তর্ভুক্তির এখনই সময়। সম্প্রতি SAD এর এক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। পড়াশোনা, চাকরি বা ব্যবসা, এমনকি চিকিৎসার জন্য প্রচুর বাংলাদেশি ভ্রমণ করেন চীনে। দেশের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের ভিত্তি হিসেবে বাংলাদেশেও বাড়ছে চীনের ব্যবসার প্রসার। এ বাস্তবতায় কর্মক্ষেত্রে চীনা ভাষা জানা দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে দিন দিন। এ বিষয়ে সামনে রেখে বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSTA দেশে প্রথমবার দেশি বিদেশি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড CS ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট CAD প্রণয়ন করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে মঙ্গলবার NSTA এর সম্মেলন কক্ষে ফেডারেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন বক্তারা। এতে প্রধান অতিথির বক্তব্যে চীনা ভাষা শিক্ষা এবং কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। যে থার্ড ল্যাঙ্গুয়েজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্বটা দিয়েছেন, এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা দিতে পারি এবং সঙ্গে সঙ্গে আমরা যদি স্কিল ডেভেলপমেন্টটা করতে পারি, ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন, তারা বাইরে গিয়ে অনেক কাজ করতে পারবে এবং তাদের সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। এই কাজটার জন্য যে চাইনিজ আজকে আমরা যে কাজটা করলাম, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে ইনিশিয়েটিভ আমরা নিলাম, ইট ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, চীনা ভাষাকে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার এখনই উপযুক্ত সময়। বর্তমানে 15,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন। পাশাপাশি বাংলাদেশে প্রায় 1 লাখ শিক্ষার্থী বিদেশি ভাষা হিসেবে চীনা ভাষা শিখছেন। বাংলাদেশেও চীনা শিক্ষার্থী বাড়ছে। বাংলাদেশের শিক্ষাক্রমে চীনা ভাষাকে তৃতীয় বিদেশি ভাষা অন্তর্ভুক্ত করার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের গুরুত্বপূর্ণ ফলাফল। এই উদ্যোগ দুই দেশের মানুষের যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে NSD এর নির্বাহী চেয়ারম্যান মনে করেন, চীনা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বাণিজ্য, বিনিয়োগ, শিল্প ও জনগণের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ারও। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াসের পরিচালক মা শিয়াওয়ান এবং শান্তা মারিয়াম হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ওয়াং লি চিয়ং এবং প্রফেসর ডক্টর আলতাফ হোসেন। চীনা ভাষা প্রশিক্ষণ কোর্সের কারিকুলাম যাচাই, সমাপনী এবং আলোচনা কর্মসূচির এই আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত। NSDর এই উদ্যোগ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য চীনা ভাষা শেখা এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নতুন সুযোগ খুঁজে নেয়ার একটি বিশাল দুয়ার খুলে দিয়েছে। অনুষ্ঠানে NSD এর কর্মকর্তাদের পাশাপাশি সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছিলেন আরও অনেকে। তরুণ লেখকদের সৃজনশীল লেখনীতে আরও সুদৃঢ় হচ্ছে বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়াকে গভীর করার প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল নি হাও চায়না রাইটিং অ্যাওয়ার্ড 2026-এর পুরস্কার বিতরণী। বাংলাদেশ, চায়না অ্যালামনাই ও চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই বন্ধুত্বের জন্য দুই দেশের তরুণ প্রজন্মের যোগাযোগ অত্যন্ত জরুরি।
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করার প্রত্যয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নিহাও চায়না রাইটিং অ্যাওয়ার্ড 2026-এর পুরস্কার বিতরণী। of Creative Technology and Bangladesh China Youth Student Organization, and official media partner is China Media Group Bangla. সোমবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই অ্যাপকা ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তরুণ প্রজন্মের লেখকদের বাংলাদেশ চীন সম্পর্কের সেতু বন্ধন হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক অত্যন্ত পুরনো ও গভীর। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও বহুগুণে বৃদ্ধি পাবে। চীনকে জানা ও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশে চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এসব লেখা শুধু চীনের অর্জন তুলে ধরবে না, বরং চীন কিভাবে উন্নয়নের বর্তমান পর্যায়ে পৌঁছেছে, কী কারণে দেশটির উন্নয়ন প্রশংসনীয়, সেসব বিষয়েও তুলে ধরা প্রয়োজন। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম। নিহাও চায়না রাইটিং অ্যাওয়ার্ডের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখালেখির মাধ্যমে তরুণরা শুধু নিজেদের চিন্তা ও সৃজনশীলতা প্রকাশ করছে না, একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বের সেতু তৈরি করছেন। সহ আয়োজকদের পক্ষে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়া ওয়ান। নি হাও চায়না, এই তিনটি সহজ শব্দ বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের সঙ্গে পরিচয়ের একটি সুন্দর সূচনা তৈরি করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা চীন ভ্রমণ, চীনা ভাষা শেখা, সংস্কৃতি ও স্থানীয় জীবনযাপন সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা এবং দুই দেশের তরুণদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প তুলে ধরেছেন। These three simple words mark the gentle opening of every Bangladeshi students. এবারের প্রতিযোগিতা গত 6 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত চীনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। The future of Bangladesh and China relation will not be built only through government to government. বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত মোট 51টি লেখা প্রতিযোগিতায় জমা পড়ে। বিচারকদের মূল্যায়নের পর 3টি বিভাগে বিজয়ীদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষে চীনা দূতাবাসের পক্ষ থেকে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। সেখানে 7 জন বিজয়ীকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। চিকিৎসা খাতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে চীন। উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও বিদেশি রোগীদের জন্য সহজতর সেবা ব্যবস্থায় দেশটি এখন আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের গুরুত্বপূর্ণ গন্তব্য। স্বল্প খরচে আধুনিক চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা ও চিকিৎসা পরবর্তী সেবাও আকর্ষণ বাড়াচ্ছে বিদেশিদের। ইন্দোনেশিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীনের কোয়াংচৌ এসেছেন রোনাল্ড। নিজ দেশে চিকিৎসার সুযোগ সীমিত থাকায় উন্নত চিকিৎসার আশায় ছুটে এসেছেন তিনি। চিকিৎসার প্রথম ধাপ শেষ করে এখন সুস্থতার পথে তিনি। রোনাল্ডের মতো আরও অনেক বিদেশি রোগী চিকিৎসার জন্য এখন বেছে নিচ্ছেন চীনকে। উন্নত চিকিৎসা প্রযুক্তি ও বিদেশি রোগীর জন্য প্রশাসনিক সহায়তা বাড়ায় চিকিৎসা ভ্রমণের বড় কেন্দ্র হয়ে উঠছে চীন। তেমনি দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের কোয়াংচৌ ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের 2025 সালের প্রতিবেদনে এসেছে, বিদেশি রোগীর চিকিৎসা দেওয়া দেশটির প্রধান হাসপাতালগুলোয় গেল বছর বিদেশি রোগী ছিল 12,80,000। 3 বছরে এই সংখ্যাটা বেড়েছে 73.6%। বিশেষজ্ঞ চিকিৎসক ফেং ছিয়াওছি জানান, গেল 1 দশকে তার হাসপাতালে বিদেশি রোগী উল্লেখযোগ্য বেড়েছে। তাদের বড় অংশই দক্ষিণ পূর্ব এশিয়ার রোগী। রোনাল্ডের চিকিৎসায় ইন্টারভেনশনাল থেরাপি ও ক্রায়োভেলেশন পদ্ধতির সমন্বয় করা হয়েছে। হ্যাঁ,
চিকিৎসাটা খুব ভালো এবং চমৎকার। এখানকার চিকিৎসক খুবই ভালো, আর তারা আমাকে খুব ভালোভাবেই সাহায্য করেছেন। গেল সপ্তাহে আমার প্রথম চিকিৎসা হয়, যেটা একটু কষ্টদায়ক ছিল, কিন্তু কয়েক দিনের জন্য ছিল, এবং এখন একটু ভালো হচ্ছে, তাই আগামী সপ্তাহেও চলবে। চিকিৎসক ফেং জানান, চিকিৎসার প্রথম ধাপের ফলাফল ইতিবাচক। রোনাল্ডের পরিবারও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় খুশি। চিকিৎসক ইয়াও চিয়াকু জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং ক্ষতস্থানগুলো পুরোপুরি চিকিৎসা করা সম্ভব হয়েছে। বিদেশি রোগীদের সেবা আরও সহজ করতে গেলে সম্প্রতি 12টি সহায়ক উদ্যোগ ঘোষণা করেছে কোয়াংচৌ। চালু করা হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সেবা কেন্দ্র, যেখানে ভিসা সহায়তা, দূরবর্তী চিকিৎসা পরামর্শ ছাড়াও চিকিৎসা পরবর্তী সহায়তাও আছে। রোগীর চীনে আসার আগের মূল্যায়ন থেকে হাসপাতাল ছাড়ার পর ফলো আপ পর্যন্ত পুরো চিকিৎসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ফলে বিদেশি রোগীদের কাগজপত্রের জটিলতাও কমেছে। আর এভাবেই চীন স্বল্প খরচে আধুনিক চিকিৎসার ভরসার জায়গা হয়ে উঠছে বিশ্বে। চীনের ইউনান প্রদেশে ভ্রমণ মানে প্রাচীন স্থাপনা, পাহাড় কিংবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগী নয়। এর পাশাপাশি পর্যটকদের টানছে সেখানকার ঘরোয়া খাবার আর স্থানীয় মানুষের জীবনযাপন। বাজারে ঘুরে কেনাকাটা আর স্থানীয়দের সঙ্গে রান্নাঘরে বসে ঐতিহ্যবাহী খাবার তৈরির মতো ভিন্নধর্মী অভিজ্ঞতা নিচ্ছেন বিদেশি পর্যটকরা। চীনের ইউনান প্রদেশ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সেখানকার খাবার ও সংস্কৃতিও টানছে বিদেশি পর্যটকদের। ভিসামুক্ত সুবিধার ফলে বাড়ছে বিদেশি পর্যটক। তবে অনেকেই ভ্রমণের পাশাপাশি কাছ থেকে জানার চেষ্টা করছেন স্থানীয়দের জীবনযাপন। লিচিয়াং শহরের স্থানীয় একটি বাজারে প্রতিদিন পর্যটকদের নিয়ে আসেন উ ফানচি। একসময় ট্যুর গাইড হিসেবে কাজ করলেও 2020 সাল থেকে বিদেশিদের রান্না শেখাচ্ছেন। বাজার ঘুরে তিনি পর্যটকদের দেখাচ্ছেন সবজি, মশলা এবং নানা খাবারের উপকরণ। এসব বিষয় দারুণভাবে উপভোগ করছেন পর্যটকরা। আমি খাবার খুব ভালোবাসি, তাই মনে হলো বিদেশি ভাষা যখন জানি তখন নিজের এলাকার খাবার ও সংস্কৃতির সঙ্গে বিশ্বের মানুষকে পরিচয় করিয়ে দেই। বাজার শেষে সবাই চলে যান রান্নাঘরে। সেখানে নিজেরাই তৈরি করেন ইউনানের জনপ্রিয় সব খাবার। শেখেন চিংফো জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ঘোস্ট চিকেন এবং বিখ্যাত রাইস নুডলস রান্না। শুধু পর্যটকের মতো ঘুরে না বেরিয়ে স্থানীয় মানুষের জীবন কাছ থেকে দেখতে পারছি। আমাদের সন্তানকে চীনের মানুষের জীবন সম্পর্কে জানাতেও এটি খুব ভালো অভিজ্ঞতা। এই রান্নার ক্লাস আমরা দারুণ উপভোগ করেছি। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ভ্রমণগুলোর এটি একটি। উ ফানচির রান্নার ক্লাসে এখন পর্যন্ত প্রায় 30 দেশে 2000 পর্যটক অংশ নেন। ফলে ব্যস্ততাও বেড়েছে তার ক্লাসে। ভবিষ্যতে রান্নার পাশাপাশি বেকিং শেখানোর পরিকল্পনা রয়েছে উ ফানচির। খাবারের স্বাদ আর রান্নার অভিজ্ঞতার মধ্য দিয়ে পর্যটকদের ইউনান ও চীনের সংস্কৃতির আরও কাছে নিয়ে যেতে চান তিনি। টেনিস কোর্টে প্রতিপক্ষকে সামলাচ্ছে রোবট, কারখানায় করছে জটিল সব কাজ। একসময় যা ছিল কেবল কল্পনাতেই, সেই হিউম্যানয়েড রোবট এখন বেইজিংয়ের রোবট সম্মেলন ও গেমসে সক্ষমতা দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে 2026 হতে পারে হিউম্যানয়েড রোবটের বাণিজ্যিক ব্যবহারের নতুন যুগ। কয়েক বছর আগেও হিউম্যানয়েড রোবটগুলো কেবল কল্পবিজ্ঞান চলচ্চিত্রের এক আকর্ষণীয় দৃশ্য ছিল। কিন্তু এই বছর চীনে এই প্রযুক্তিগত বিপ্লব বাস্তবে রূপ নিয়েছে। এই আগস্ট মাসে বেইজিং 2টি বড় রোবোটিক্স ইভেন্টের আয়োজন করে, যা এক সম্মেলন, এক প্রতিযোগিতা, একটি পরিপূরক শিল্প পরিমণ্ডল তৈরি করেছে। 19 থেকে 23 আগস্ট পর্যন্ত ইজংয়ে অনুষ্ঠিত হয় 2026 ওয়ার্ল্ড রোবট কনফারেন্স, যেখানে বিভিন্ন শিল্পের জন্য রোবট সমাধান প্রদর্শন করে ইন্ডাস্ট্রিয়াল ফোরাম, প্রযুক্তি উন্মোচন এবং পণ্য প্রদর্শনীর অবস আলোকপাত করা হয়।
এর পরপরই 22 থেকে 26 আগস্ট পর্যন্ত আইস রিবন হিসেবে পরিচিত ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। এই গেমসটি হিউম্যানয়েড রোবটের জন্য একটি বাস্তব পরীক্ষাগারের মতো ছিল। এতে ৬৬টি দলের ২,০০০-এরও বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নিচ্ছে। গেমসে নতুন কিছু কঠিন ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে লং জাম্প, ভারোত্তোলন, দড়ি টানাটানি ও টেবিল টেনিস। এসব প্রতিযোগিতার মাধ্যমে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা, ভারসাম্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, গেমসে বাস্তব জীবনের বিভিন্ন কাজ ভিত্তিক প্রতিযোগিতাও থাকছে। বাড়ির কাজ, হোটেল ও অতিথি সেবা এবং পণ্য পরিবহন সহ 9টি ক্ষেত্রে এসব প্রতিযোগিতা হচ্ছে। এর মাধ্যমে দৈনন্দিন জীবন ও বিভিন্ন কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়। হিউম্যানয়েড রোবট খাতে চীন কেন এমন প্রভাবশালী নেতৃত্ব অর্জন করেছে? এর উত্তর নিহিত রয়েছে আমাদের অন্যান্য শিল্পগত সুবিধার মধ্যে। প্রথমত, চীনের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বাস্তব জগতের প্রয়োগ ক্ষেত্রের সংগ্রহ এবং বিপুল পরিমাণ বাস্তব জগতের পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ডেটা, যা ক্রমাগত রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্কে প্রদান করে। এর ফলে অ্যালগরিদমগুলো ব্যবহারের সাথে সাথে পুনরাবৃত্তি করতে এবং ক্রমশ আরও বুদ্ধিমান হয়ে উঠতে পারে। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার নতুন সূচনা লগ্নে দাঁড়িয়ে এটা অনুমান করা যায় যে নীতি, প্রযুক্তি এবং শিল্পের সমৃদ্ধ প্রচেষ্টার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক হিউম্যানয়েড রোবট আমাদের জীবনসঙ্গী এবং কর্মসহায়ক হয়ে উঠবে। মস্তিষ্ক নিয়ন্ত্রিত প্রযুক্তি আর দূর কল্পনা নয়, এবার বাস্তবেই এর প্রতিফলন দেখা যাচ্ছে। মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে কথা বা হাতের নড়াচড়া ছাড়াই চালানো যাচ্ছে হুইলচেয়ার, রোবটিক হাতসহ নানা যন্ত্র। 2026 সালের বিশ্ব রোবট সম্মেলনে প্রদর্শিত এই প্রযুক্তি শুধু চিকিৎসা ও পুনর্বাসন নয়, মানুষের জীবনেও স্বনির্ভরতার নতুন সম্ভাবনা দেখাচ্ছে। মাইন্ড কন্ট্রোল অর্থাৎ মস্তিষ্ক চালিত প্রযুক্তির বিষয়টি এতদিন ছিল ভবিষ্যতের প্রযুক্তি। বাস্তবে মস্তিষ্কের সংকেত ব্যবহার করে এখন হুইলচেয়ার, রোবটিক হাতসহ নানা যন্ত্র পরিচালনার প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। 2026 সালের বিশ্ব রোবট সম্মেলনে এমনই চমক দেখিয়েছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবট প্রযুক্তি। এই সম্মেলনের অন্যতম আকর্ষণ পরিধানযোগ্য নন ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেসে পরিচালিত একটি হুইলচেয়ার। মাথায় বিশেষ হেলমেট পরলেই কোনো কথা বলা বা হাতের নড়াচড়া ছাড়াই ব্যবহারকারী হুইলচেয়ার চালাতে পারছেন। একই প্রযুক্তির মাধ্যমে রোবটিক হাত দিয়ে প্রয়োজনীয় জিনিসও তোলা যাচ্ছে সহজেই। প্রথমে এটি ব্যবহারকারীর মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বা ইইজি শনাক্ত করে। এরপর সেই সংকেত বিশ্লেষণ ও ডিকোড করে হুইলচেয়ার, রোবটিক বাহু এবং রোবটিক হাত নিয়ন্ত্রণ করা হয়। এর মাধ্যমে রোগীরা তাদের দৈনন্দিন কাজকর্মে যেন স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেই ব্যবস্থাই করা হয়। কপালের পেছনের বা মস্তিষ্কের সামনের অংশ, দুই জায়গা থেকে আমরা ইউইজি ডেটা সংগ্রহ করি। এরপর আমাদের অ্যালগরিদমের মাধ্যমে এসব সংকেত বিশ্লেষণ ও ডিকোড করে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করা হয়। ভবিষ্যতে মানসিক চিকিৎসা ও থেরাপির বিভিন্ন প্রয়োগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। এ প্রদর্শনীতে দেখা গেছে প্রযুক্তির আরেক অভিনব ব্যবহার। কপালে ছোট একটি সেন্সর বসিয়েই মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে তৈরি করা যাচ্ছে আলাদা ধরনের ছবি। পরে সেই ছবির ধরন বিশ্লেষণ করে একজন মানুষের
মানসিক বা আবেগগত অবস্থারও ধারণা নেওয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে গবেষণাগার থেকে বাস্তব জীবনে ব্রেন কম্পিউটার ইন্টারফেসের ব্যবহার বাড়াতে বিশ্ব রোবট সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আশা, রোবোটিক্স ও মস্তিষ্ক নিয়ন্ত্রিত প্রযুক্তির সমন্বয় ভবিষ্যতে চিকিৎসা, পুনর্বাসন এবং দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।